গ্যাস নেই, রান্না হবে না, মানুষ না খেতে পেয়ে মারা যাবে, এই কথাগুলি এই বিগত কদিন আপনারা খুবই শুনে থাকবেন। কিন্তু আমি যদি বলি এই কথাগুলি পুরো মিথ্যে কথা, তাহলে চিত্রটা কেমন হবেন বলুন তো? আপনি কি তখন আর প্যানিক করবেন? এবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে রাজপথে নামছেন। এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে, দেশের ক্ষতি করা হচ্ছে বলে আজ আক্রমণ শানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। শুধুমাত্র কংগ্রেস এবং কিছু তৃণমূল কংগ্রেসের কিছু মানুষেরা মানুষকে বোকা বানানোর জন্য নানা রকম মিডিয়াতে করছে, এটা অত্যন্ত অন্যায়। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিষ হচ্ছে মিথ্যাচার, আর যেটা করছে তৃণমূলের কিছু নেতা নেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধন্যা থেকে আদেশ দিলেন এই গ্যাসের দাম বৃদ্ধিতে বাংলার মা বোনেরা যেন কড়াই খুন্তি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে। আর যেমন আদেশ তার সেই রকম কাজ। তার পরের দিনই কিছু মহিলা কড়াই খুন্তি নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে আসল সত্যিটা না জেনে। ভাই সেজে গুজে সানগ্লাস পরে আবার কে রান্না করে? আবার একজন লিখেছে এটা বাংলার নতুন ব্যান্ড পার্টি। আবার একজন লিখেছে যে মদের চাটের সাথে ডিমের অমলেট খুবই ভালোই হয়। আবার একজন এক কদম এগিয়েই লিখেছে যে একটু পাতলা মুসুর ডাল করলে ভালোই হয়। একজন লিখছে যে চপ ভাজো, চপটা কি পশ্চিমবঙ্গের শিল্প। আর একজন লিখছে যে ডিম ভাজার থেকে আলু ভাজলেই পারতো, কারণ আলুর তো দামই নেই, তো আলু তো এমনিতেও ফেলে দিতে হয়। তো এবছর আলু নিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে কি বলবো, পরিস্থিতি খুবই খারাপ। কারণ অন্যান্য বছরে যে আলুর দাম থাকে 500 থেকে 1000 টাকার কুইন্টাল, সে তুলনায় এবছর আলুর দাম 250 থেকে 200 টাকা কুইন্টাল। যেখানে 1 বিঘে আলু চাষ করতে প্রায় 20,000 টাকা খরচা লাগে, সেখানে সেই টাকাটাই তো উঠবে না। সেই জন্য মহান বিপদে পড়েছে এই চাষি সমাজ, কৃষক সমাজ। সেই এর আলুর দাম কমার পেছনে দুটো কারণ হিসাবে দেখা হচ্ছে। 1 নাম্বার অত্যাধিক ফলন, কারণ অন্যান্য বছর যে জমিতে 5 টাকা করে আলু ফলে এবছর সেই জমিতে প্রায় 6-7 করে আলু ফলছে। আর দ্বিতীয়ত বাইরের দেশে এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়া। এখানেই সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মমতা দিদি তাদের এসআইআর নিয়ে ধর্নায় বসতে পারছে, কিন্তু এই চাষিদের দিকে দেখছে না। এদিকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু চাষিদের দিকে দেখছে না। আলুর দাম নেই, কারণ বাইরে এক্সপোর্ট বন্ধ আছে। বাইরের দেশে আমাদের রাজ্য থেকে এক্সপোর্ট টোটালি বন্ধ, যার ফলে আলুর দাম এবারে এত কম। আশঙ্কা করা হচ্ছে যে এই টোটাল যে আলুটা উঠেছে এটা পুরো কোল্ড স্টোরেজে পুরোটা ঢুকবেই না, আলু রাস্তায় গোড়াগড়ি খাবে। তো এর ফলে আপনারা রিসেন্ট দেখবেন অনেক রিলস ভাইরাল হচ্ছে, যেখানে চাষি সমাজ, কৃষক সমাজ তারা তাদের দুঃখ প্রকাশ করছে। আর এটাও বলতে লজ্জা নেই কি বিগত কয়েকদিনের মধ্যে অনেক কৃষকের সুসাইডও আপনি দেখবেন। কারণ একটা কৃষক তার সমস্ত কিছু উজাড় করে সে তার এই সোনায় আলু লাগায়, কিন্তু সেই আলু যখন দাম না থাকে, সেটা বিক্রি না হয়, তখন তার বুকটা, তখন তার হৃৎপিণ্ডটার কি অবস্থা হবে একবার ভেবে দেখবেন। যেভাবে তৃণমূল সরকারের কিছু নেতা নেত্রী মানুষের মধ্যে ভয় ও মিথ্যাচার ছড়াচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম খারাপ করার জন্য, তা একজন মুখ্যমন্ত্রী হয়ে একেবারেই কাম্য নয়। যে সময় জনগণের পাশে থাকা উচিত, সেই সময় তিনি মানুষের মধ্যে আতঙ্ক, তাদের মধ্যে ভয়, তাদের মধ্যে প্যানিক ক্রিয়েট করছেন। কারণ সবাই যে দিকটা জানে, আসল ব্যাপারটা তার টোটালি উল্টো। আপনারা নিশ্চয় শুনে থাকবেন ইরান ইসরায়েলের যুদ্ধ লেগেছে, তাই এই পশ্চিমের দেশগুলি থেকে আসা তেলের যে সাগরীয় পথ হরমুজ প্রণালী, সেটি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ইরান, যার ফলে তেল ও গ্যাসের সাপ্লাই পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এই কংগ্রেসের আমলে ভারত সরকার প্রায় 90% তেল ও গ্যাস এই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকেই আমদানি করত। এই পরিস্থিতি এখন যদি সেই কংগ্রেসের আমলে হতো, তাহলে হয়তো গ্যাস ও তেলের প্রচুর পরিমাণে আকাল পড়তো, মানুষ বলছে না খেতে পেয়ে মারা যেত। কিন্তু এই বিজেপি সরকার আসার পর মোদিজি, জয়শঙ্কর, অমিত শাহ
এনারা বুঝতে পারেন যে এই পশ্চিমের দেশের উপর তেল ও গ্যাসের আমদানিতে 90% যদি আমরা আমদানি করি, সেটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার হয়ে যাবে। কখনো যদি যুদ্ধের পরিস্থিতি আসে, তখন ভারত কিন্তু মহা সংকটে পড়বে। তাই তারা প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে ভারতে রিজার্ভ তেল ও গ্যাস সেটা বাড়ায়। আগে যত দিনের রিজার্ভ ছিল সেটা এখন বেড়ে 45 দিনের রিজার্ভ করেছে। আশা করি এটা কিন্তু পর্যাপ্ত নয়, মিনিমাম 6 মাস মানে 180 দিনের রিজার্ভ থাকা উচিত, যেটা হয়তো ভবিষ্যতে এটাকে আমাদের ভারতকে উন্নতি করতে হবে। আর এই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারত যে 90%ই তেল ও গ্যাস আমদানি করত, সেটা এখন কমিয়ে ভারত 60% নিয়ে গেছে। এছাড়াও এই অন্যান্য 40% আমেরিকা ও রাশিয়ার থেকে ভারত কিনছে, ভারত সেখান থেকে আমদানি করছে। এবার এই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে যে 60% আমাদের আমদানি হচ্ছে, তার এই 90%ই এই হরমুজ প্রণালী দিয়ে আসে। আর এখন যেহেতু ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তাই সেখানেই কাজে এলো আমাদের মোদী সরকারের, আমাদের ভারত সরকারের এই বিদেশ নীতি। সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক রাখার ফলস্বরূপ এই ইরানের হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজগুলিকে ছাড় দিয়ে দিয়েছে ইরান। তারা পারমিশন দিয়েছে আমাদের ওই হরমুজ প্রণালী থেকে জাহাজগুলি আসার জন্য, যার ফলে এই তেল ও গ্যাসের ক্রাইসিস অনেকটা থেকেই মুক্ত। এছাড়াও তেল ও গ্যাসের ক্রাইসিস থেকে অনেকটাই মুক্ত ভারত। আর আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, তাদের দেশে মহান এই গ্যাস ও তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে তারা সেখানকার 2 সপ্তাহের বেশি স্কুল বন্ধ রেখেছে, যাতে স্কুলে যে গ্যাস মিসইউজ না হয়, স্কুলে মিড ডে মিল যাতে বন্ধ থাকে। এছাড়াও অফিস 4 দিন করে খুলে রেখেছে, যেখানে সপ্তাহে 6 দিন অফিস সেখানে 4 দিন করে রেখেছে, এবং 50% কর্মচারী দিয়ে, যাতে সেই কর্মচারীরা গাড়িতে আসে, তাতে পেট্রোল লাগে না, তো সেটা যাতে খরচা কমানো যায়। বাংলাদেশ তো ভারতের সাথে সমস্ত মান অভিমান ভুলে ভারতের কাছ থেকে তেলের জন্য সাহায্য চেয়েছে। আর আপনারা তো জানেন ভারত কত দয়ালু দেশ। ভারত বাংলাদেশকে 50 লক্ষ লিটার তেলের দেওয়ার জন্য তারা ঘোষণা করেছে। এবার যে দেশে তেল অন্য দেশকে দিচ্ছে, সেই দেশে অবশ্যই নিশ্চয়ই তাদের দেশে রিজার্ভ ভালো করে রাখবে, তারপরে তো তেল দেবে। তো এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে যে তেল ও গ্যাসের ভারতের এতটাও ক্রাইসিস নেই। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক বুধবার সাংবাদিক বৈঠকে জানান যে ভারতের জ্বালানি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তাই কেউ প্যানিক বা টেনশন করবেন না। সিলিন্ডার বুকিংয়ের 2 থেকে আড়াই দিনের মধ্যে আপনারা এই নতুন গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন, ফলে অযথা প্যানিক বুকিং করবেন না। অনেকে কী করেন বলুন তো, জানে যে গ্যাস শেষ হয়ে যেতে পারে বা গ্যাসের ক্রাইসিস হতে পারে, তার জন্য প্যানিক বুকিং করে, অনেকগুলো বুকিং করে নিজেদের ঘরে মজুদ রাখার চেষ্টা করে। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলেছে কি প্যানিক বুকিং করবেন না। এখন আগে যে 21 দিন ছিল, 21 দিন অন্তর আপনি বুক করলে গ্যাস পেতেন, সেটা এখন 25 দিন করে দেওয়া হয়েছে, কারণ এই হাসপাতাল ও স্কুল কলেজগুলিতে যাতে ঠিকঠাক গ্যাসের সঞ্চালন হয়, সেখানে যেন ঠিকঠাক গ্যাস অ্যাভেলেবেল থাকে, এর জন্য। আমাদের দেশের দৈনন্দিন তেলের খরচ প্রায় 55 লক্ষ ব্যারেল, এবং সেগুলি টোটাল 40টা দেশ থেকে আমদানি করা হয়, এবং এর বেশিরভাগটাই এই অন্য হরমুজ প্রণালী ছাড়াও অন্য রাস্তা থেকে আমদানি করা হয়। গ্যাসের ক্ষেত্রে ভারতের দৈনন্দিন খরচ 18.9 কোটি মেট্রিক আদর্শ ঘনমিটার, যার প্রায় 60%ই এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এছাড়াও 25% আমাদের এই শিল্প এবং এই রেস্তোরাঁ, ক্যাফে এইসবে খরচ হয়, ওটা বাণিজ্যিক গ্যাস, এবং 75% আমাদের ঘরোয়া কাজে ব্যবহৃত হয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে বেশ কিছু দেশে বিগত এই কয়েক বছরে প্রায় 40% গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে আমাদের ভারতে এবছরই এই ক্রাইসিসের সময় মাত্র 62 টাকা গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র সরকার প্রায় 30,000 কোটি টাকা এই গ্যাসের পেছনে উজ্জ্বল যোজনার পেছনে ভর্তুকি দেয়। কেন্দ্র সরকার চাইলে এটা তো নাও দিতে পারতো, সেটা ভারতের অন্যান্য উন্নতির কাজে লাগাতে পারতো, কিন্তু না, কেন্দ্র সরকার দামটা বাড়লেও তারা ভর্তুকি দিয়ে সেটা ঠিক জায়গায় রেখেছে। এই যুদ্ধের ফলে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে, কারণ এই বাণিজ্যিক গ্যাস যেহেতু এটা ব্যবসার কাজে, তাই এই ক্রাইসিসের সময় কিছু অসাধু মানুষ যারা শুধু স্বার্থের জন্য থাকে, তারা
এই সময় দাম বাড়িয়ে দিয়েছে এবং ব্ল্যাকে অনেক গ্যাস বিক্রি করছে, যার ফলে এই বাণিজ্যিক গ্যাসের দাম হো হো করে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলস্বরূপ অনেক ক্যাফে, অনেক রেস্তোরাঁ, অনেক হোটেল মুম্বাই, দিল্লি, পশ্চিমবঙ্গ এছাড়াও অন্যান্য বড় বড় রাজ্যগুলিতে, বড় বড় ক্যাপিটাল শহরগুলিতে কিছু কিছু ক্যাফে, হোটেল, রেস্তোরাঁ এইসব আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার উদ্দেশ্যে বলেছে যে আপনারা কোনো টেনশন নেবেন না, এবং এই গ্যাস রিলেটেড শিল্পদের বলেছে যাতে আমাদের বেশি পরিমাণ এলপিজি গ্যাস আমাদের দেশি উৎপাদন করা যায়, সেজন্য তাদের আরও উৎসাহ দিচ্ছে। এছাড়াও যদি কোনো আপনাদের ডিলার আপনাদের এলাকার কোনো ডিলার যদি এই গ্যাসের সিলিন্ডারের পিছু দাম বেশি নেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন এবং জানাবেন। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।